আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সবাইকে জানাই সালাম আর নববর্ষের শুভেচ্ছা। আজ নববর্ষের 11তম দিন। সম্মানিত দর্শক, পবিত্র রমজানুল মোবারকের আগমনী বার্তা শুরু হয়ে গেছে রজব মাস দিয়ে। রজব মাসের আজকে 10-12 দিন হয়ে গেল। আমরা সবাই রজব মাসের বরকতময় যে দোয়াটি আছে সেটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত দর্শক, আজকে আমি একটি স্মৃতিচারণ করব, যেটা আপনার হৃদয়কে দোলা দেবে, আপনার হৃদয়কে নেড়ে দেবে। সেটা হলো স্মৃতির মেন নায়ক আমার ছোট ভাই, আমার কাজিন মোহাম্মদ জসিমউদ্দিন নবী, যিনি আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছিলেন। আজ জসিমউদ্দিন নবী শানে আমি কিছু স্মৃতিচারণ করব। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জসিমউদ্দিন নবীর কানে পৌঁছিয়ে দেন, আমিন। ছোট ভাই জসিম, তুমি কেমন আছো? তোমার সাথে মহান রব্বুল আলামিন, তোমার সৃষ্টিকর্তা কেমন আচরণ করেছেন আমরা জানি না, তবে দোয়া করি আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন। তোমার ভুল ত্রুটির হিসাবের খাতা খুবই কম, যেহেতু তুমি দুনিয়ায় অনেক কম বয়স পেয়েছো। তাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে এই কম বয়সেও, যেটুকু হয়েছে আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। তুমি জান্নাতুল ফেরদৌস তুমি যেন লাভ করতে পারো, সেজন্য আমরা দোয়া করি। জসিম, তুমি আমাদের কাছ থেকে চলে গেছো অনেক দিন হয়ে গেল, কয়েকটা বছর হয়ে গেল। জসিম, তুমি ভাবছিলে তুমি অপারেশন করার পর ভালো হয়ে যাবে। তুমি তো একটা দিনের জন্য ভাবনি তুমি আল্লাহর কাছে চলে যাবে, এই অপারেশনের মাধ্যমে তোমার মৃত্যু হবে। তুমি তো মনে হয় একদিনও ভাবনি। যদি ভাবতা তাহলে আমাদের সাথে শেয়ার করতা, আমরা যারা তোমার কাছে ছিলাম। তুমি একা একা অনেক দিন হাসপাতালে ছিলে অ্যাডমিশন নিয়ে, শুধু অপারেশনের প্রস্তুতির জন্য। তুমি অনেক চেষ্টা করেছিলে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তোমার নসিবে লিখেছে এই রোগের মাধ্যমে তোমাকে তার সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য। জসিম, তোমার কথা আমরা স্মরণ করি। তুমি কীরকম চলতে, কীরকম কথা বলতে, সবগুলা তোমার আমরা স্মরণ করি। তুমি প্রস্তুতি নিয়ে যখন আমাদের সাথে অপারেশন থিয়েটারে গেছিলে, সেই মেট্রো রেলের পাশের বিল্ডিংয়ে বঙ্গবন্ধু হাসপাতালের, তখন যে 2-4টা কার্টুন নিয়েছিলাম আমরা, পোশাকের কার্টুন ছিল, ওষুধের কার্টুন ছিল, মনে হচ্ছিল আমরা যেন ট্যুরে যাচ্ছি। জসিম, তুমি যখন অপারেশন থিয়েটারের সীমানা প্রাচীর পার হয়ে ভিতরে যাচ্ছিলে, জুতো দুটো রেখে গেছিলে। তারপর মোবাইল রেখে গেছিলে, মোবাইলের লক খুলে দিয়ে গেছিলে না তুমি। কিছুক্ষণ পরে আইসা তুমি তোমার গায়ের গেঞ্জিটা খুলে দিয়ে গেছিলে আমাদের হাতে। আমরা তোমাকে আল্লাহর প্রতি সাহস রাখার জন্য, আস্থা রাখার জন্য বলেছিলাম, ভয় না পাওয়ার জন্য বলেছিলাম। জসিম, তোমার মনে পূর্ণাঙ্গ আস্থা ছিল যে তুমি অপারেশন করার পর তুমি ভালো হবে, একদিন চাকরি করবে, সংসার জীবন গড়বে। আসলে কিছুই হলো না। অর্থাৎ তোমার মতামতের সাথে, তোমার পরিকল্পনার সাথে আল্লাহ রব্বুল আলমিনের পরিকল্পনা এক ছিল না, বা তোমার পরিকল্পনা রব্বুল আলমিন কবুল করেননি। জসিম, তুমি প্রথম অপারেশনের পর যখন জ্ঞান ফিরেছিল, তুমি
হঠাৎ বমি করেছিলে, কারণ একজন অপারেশনের রোগী যখন বমি করে তখনই ভয় শুরু হয়ে যায়। এ হলো রাতের ঘটনা জ্ঞান ফেরার পরে। এরপর দিন যখন হয়েছিল তখন ডাক্তাররা আমাদেরকে জরুরি বৈঠকে তলব করছিল। আমি যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, যেহেতু ঢাকা শহরের রোড অনেক জ্যাম, অনেক কষ্ট হয়েছিল আমার যেয়ে পৌঁছতে। ডাক্তাররা অনেক রাগারাগি করছিল আমার সাথে। জসিম, সে সময় ডাক্তাররা বলছিল আমাদেরকে যে তোমাকে বাঁচানো বড় দায় হবে, তোমার জীবন বাঁচানো 50%-এর নিচে এসে গেছে। যেহেতু তোমার রক্তক্ষরণ হচ্ছে, যত দ্রুত পারি আমাদেরকে অপারেশনের প্রস্তুতি নিতে বলছিল। আমি দৌড়ে গিয়ে একটি নিরাপদ ব্লাড ব্যাংক থেকে 14 ব্যাগ ব্লাড আনছিলাম। 7 ব্যাগ সাদা ব্লাড আর লাল ব্লাড 7 ব্যাগ। আমরা প্রস্তুতি নিতে নিতে সারাদিনের হয়রানি হয়ে, সারাদিনের ক্লান্তি নিয়ে যখন উপস্থিত হয়েছিলাম, প্রস্তুতি নিতে পেরেছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছিল, মাগরিবের আজান হচ্ছিল। মাগরিবের আগে আগে যখন তোমাকে কোঅপারেটিভে নেওয়া হয়েছিল তখন আমি সেখানে গেছিলাম। সবাই ফিস করে কানাকানি করে বলছিল, এই লোকের গার্জিয়ান এইটা, এই লোকের গার্জিয়ান এইটা। অর্থাৎ তোমার অবস্থা সংকটাপন্ন ছিল। ওখানে যারা ডিউটি করতেছিল তারা তো বুঝতেছে তুমি যে বাঁচবা না, সে সংকেত তারা দিচ্ছিল কানাকানি কথায়, ফিস কথায়। আমি তোমার পায়ের কাছে দাঁড়িয়ে বলছিলাম, জসিম, তখন তুমি চোখ খুলছিলে। আমি বলছিলাম, জসিম, তুমি আল্লাহর প্রতি আস্থা রাখো, চিন্তা করো না, সাহস রাখো, ভয় পেও না, তোমার অপারেশন দ্বিতীয়বার হবে। তারপর তুমি বলছিলে, ভাইয়া, অমুক ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করেন, আমার ফোনে নাম্বার আছে। কিন্তু জসিম, তুমি তো লক খুলে দিয়ে যাওনি, আমাদেরকে শিখিয়ে যাওনি। তুমি তো ভাবছিলে তুমি অপারেশনের 24 ঘন্টা পর হয়তো জ্ঞান ফিরবে, তরল খাবার খাবে, মোবাইলটা হাতে নিবে। আসলে কিছুই হলো না। তোমার পিছনে যখন আমি দাঁড়ানো ছিলাম, পায়ের কাছে যখন দাঁড়ানো ছিলাম, তখন তোমার হার্টবিট খুব ওঠানামা করছিল। তোমার পালস যতটা নিচে নামছিল তার চেয়ে উপরে কম উঠছিল। তখন আমার খুব আশঙ্কা হয়েছিল। আমি মনে মনে ভয় পেয়েছিলাম। শুনশান নীরব এলাকা, সেখানে তোমার মতন আরও অনেক রুগী আছে, কিন্তু তুমি বেশি সিরিয়াস ছিলে। এরপর তোমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। এরপর তোমাকে যে ডক্টরের টিম অপারেশন করিয়েছে, বঙ্গবন্ধু হাসপাতালের লিভার ফাংশনের যিনি প্রধান, উনি নেতৃত্ব দিয়েছে। উনি যখন বেরিয়ে আসছিল দ্বিতীয়বার অপারেশনের পর, তখন তোমার আব্বা, আমার ছোটো খালু, আমি, তোমার বড় ভাই শামীম সবাই উপস্থিত ছিলাম। সবাইকে তারা ভরসা দিয়ে গেছিল, বলছিল, আপনারা টেনশন করবেন না, দোয়া করবেন, আমরা আরও অ্যাডভান্স কিছু করেছি। এই বলে তারা বিদায় নিয়েছিল। আমরা আশায় ছিলাম তুমি ফিরে আসবে আমাদের মাঝে, সুস্থ হবে। আমরা এক বুক ভরসা নিয়ে আমরা সেখানে রাত কাটিয়েছিলাম। আমি চলে আসছিলাম বাড়িতে, আর সবাই ছিল ওখানে। জসিম, এরপরে যখন তোমার কোঅপারেটিভ পর্যবেক্ষণ রুমে যখন তোমাকে নিয়ে আসছিল, কিছুক্ষণ রাখার পরেই তোমাকে আইসিইউতে দেওয়া হয়েছিল, যেহেতু তুমি ডবল অপারেশনের রোগী। সকাল হতে হতে যে ডাক্তাররা, ডিউটি অফিসাররা ছিল, তারা সংকেত দিচ্ছিল যে তোমার অবস্থা সংকটাপন্ন হচ্ছে। তাই আমরা জিজ্ঞাসা করছিলাম কেন সংকটাপন্ন হচ্ছে। তারা বলছিল যে ব্লাড বা ময়লা রক্ত বের হওয়ার জন্য যে ছিদ্র থেকে পাইপ বসিয়ে দিয়েছে, সে পাইপ থেকে ময়লা আসতেছে না, বরঞ্চ রক্তক্ষরণ হয়ে ভিতরে জমাট হয়ে যাচ্ছে। তুমি পানি খেতে চেয়েছিলে তোমার বড় ভাইয়ের কাছে, তোমার বড় ভাই শামীমের কাছে। পানি দিছিল কিনা আমার মনে নাই, আমার স্মরণ নাই অতটা। তারপর তুমি ধীরে ধীরে, বেলা যখন বাড়তে থাকলো, তুমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলে। তোমার হাত দুটো বাঁধা ছিল, তোমার হাত দুটো বেঁধেছিল কল্যাণের জন্য, তোমার কল্যাণের জন্য। ডাক্তাররা হয়তো তুমি অক্সিজেন ছুটিয়ে ফেলবে, এজন্য তোমার হাত দুটো বাঁধা ছিল। তুমি পানি খেতে চেয়েছিলে, পানি তোমাকে পান করাইছিল কিনা আমার মনে নাই। আমি ওখানে ছিলাম না, আমি ছিলাম বাহিরে। জসিম, এরপর তুমি ধীরে ধীরে আল্লাহর কাছে চলে গেলে। এরপর তোমাকে নিয়ে আমরা হাসপাতাল থেকে সকল বিল পরিশোধ করে তোমাকে নিয়ে এসে
তোমাকে আঞ্জুমানে মফিদুলে তোমাকে গোসল করাইছিলাম। এরপর তোমার প্রিয় প্রতিষ্ঠান আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে নিয়ে আসছিলাম জানাজার জন্য। তখন তোমার স্যাররা উপস্থিত ছিল, তোমার সহকর্মীরা উপস্থিত ছিল, তোমার ক্লাসমেটরা উপস্থিত ছিল, তোমার তোমার মেয়ে গার্লফ্রেন্ড, তোমার মেয়ে সহকর্মীরা, তোমার ক্লাসমেটের যে মেয়েরা ছিল সে মেয়েরা অনেক কাঁদছিল। সে কাদার আওয়াজ আমার কানে এখন বাজতেছে। অজরে কাঁদছিল তোমার লাশ দেখে। তোমার লাশ যখন তোমার প্রিয় প্রাঙ্গণের সদর দরজায় আনা হয়েছিল তখন তারা অজরে কাঁদছিল। সেই কাদার সময় তোমার সহকর্মীরা যখন কাঁদছিল তখন আমার চোখেও জল আসছিল, আমিও অনেক কেঁদেছিলাম। আব্দুর রহমানও ছিল ওখানে, আমাদের প্রতিবেশী বাতিজা জায়ানও ছিল। জসিম, এরপর তোমাকে জানাজা শেষে এখানে আনা হয়েছিল। আনার পরে তোমাকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়া হয়েছিল। আমি যাইতে পারিনি যেহেতু আমার অনেক বাধাবিঘ্ন ছিল। তোমার সাথে তোমার ভাগিনা সোহেল গেছিল, তোমার ফুফু গেছিল, তোমার চাচা গেছিল, সবাই যার যার মতন করে তোমার সাথে গেছিল। আমরা যাইতে পারিনি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। জসিম, তোমাকে দাফন করার পরে তোমার আম্মা তোমার মৃত্যুর খবর শুনে তখনই অর্ধেক মারা গিয়েছিল। তোমার আম্মা তো আগেই অসুস্থ ছিল, তুমি জানো। তোমার যে লিভারের সমস্যা, তোমার আম্মারও সে লিভারের সমস্যা ছিল। তাই তোমার মৃত্যুর খবর পেয়ে তোমার আম্মা অর্ধেক মৃত্যুবরণ করেছিল, আর অর্ধেক কোনো মতে আল্লাহ হায়াত যতদিন ছিল ততদিন ছিল। তুমি মরে যাওয়ার পরে তোমার আম্মা সম্ভবত 1 মাস বেঁচে ছিল। এরপর একদিন রোজার দিনের সকালবেলা সেহরির পরে স্ট্রোক করে। এই স্ট্রোকের পর আর কোনো কথা বলেনি। সেই স্ট্রোকের পর তোমার আম্মাও দুনিয়া থেকে পরপারে চলে গিয়েছে। জসিম, আমি একটা খবর দিতে চাচ্ছি, তোমার সহকর্মীরা যেভাবে তোমার জন্য কেঁদেছে সেটা বিরল। তোমার জন্য আজও কাঁদে। তোমার সহকর্মী যারা আছে তারা আজও লেখালেখি করে তোমার জন্য। আজও আমরা তোমার জন্য কাঁদি। জসিম, এই পৃথিবীতে তোমার জন্য সবচেয়ে বেশি কেঁদেছে তোমার মা। আর তোমার মা তোমার মৃত্যুর পর 1 মাস হয়তো বেঁচে ছিল। এরপর একদিন রোজার ফজরের সেহরির পর স্ট্রোক করেছিল নামাজের সময়। এরপর আর ফিরে আসেনি, সেও পরপারে পাড়ি জমিয়েছিল। এরপর তোমার আপু, তোমার জেসমিন আপু অনেক কেঁদেছে তোমার জন্য, যেহেতু তোমাকে 2টা বছর তোমার থালা বাসন ধুয়ে দিয়েছে, তোমাকে খাওয়াইছে, তোমাকে দেখছে, তোমাকে সেবা যত্ন করছে। এই জন্য তোমার আপু অনেক তোমার জন্য কেঁদেছে। জসিম, সর্বশেষ তুমি যে মেয়েটিকে ভালোবেসেছিলে, হয়তো তুমি থাকতেই তার বিয়ে হয়েছিল, তুমি অনেক কাঁদছিলে, সেও কাঁদছিল এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তুমি মরে যাওয়ার পর সেই মেয়েটির দ্বিতীয় আরেকটা বিয়ে হয়েছিল। প্রথম বিয়েটি ভেঙে যাওয়ার পর এখন সেই মেয়েটির একটি সন্তান হয়েছে। তোমাকে আমি খবর দিলাম। জসিম, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। তোমাকে আমরা ক্ষমা করে দিয়ে তোমার জন্য দোয়া করি, তোমার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ যেন তোমার সাথে ভালো আচরণ করে, তোমাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। তোমার জন্য দোয়া রইল। তোমার জন্য সবসময় দোয়া থাকবে আমাদের হৃদয় থেকে আল্লাহর দরবারে। আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে। তাহলে তুমি শান্তিতে থাকার চেষ্টা করো। তুমি শান্তিতে থাকো, তোমাকে আল্লাহ শান্তিতে রাখুক। আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।